আচ্ছা, এখন এখানে খেয়াল করে, এখন তুমি তো ম্যাথটা তো বুঝছো, এটা তো সবাই বুঝবে, বাট এখানে একটা জিনিস আছে। জিনিসটা হচ্ছে, তুমি যেগুলো একক দিয়ে ম্যাথ করছো একটাও কিন্তু এখানে এসআই একক না। তো এখন আমাদের নর্মালি তো সব ধরনের ম্যাথই এসআই একক ইউজ করে ম্যাথ করতে হয়, তো এখানে আমরা সবগুলো অন্য একক ইউজ করে বা এখানে কোনো ধরনের এসআই একক ইউজ করা ছাড়া ম্যাথটা করলাম, এটা হইলো কেন? এটা হয়েছে কারণ, দেখো, এখন এইখানে আমাদের পি ওয়ান, পি টু, ভি টু। এখন পি ওয়ান এর মান দেওয়া 1 ATM, ভি ওয়ান এর মান দেওয়া 410 মিলিলিটার, পি টু হচ্ছে 9.5 ATM, ভি টু এর মানে এখন একটু আগে লিখে দিয়েছি এটিএম থেকে তোমার, এটা হচ্ছে চাপের একক, আর চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। তো তুমি যদি এটিএম থেকে প্যাসকেলে নিয়ে যেতে চাও, তাহলে 1 ATM সমান ছিল 101/325 প্যাসকেল, এটা ছিল। এখন আর আয়তনের এসআই একক কি? মিটার কিউব। তো তুমি যদি মিলিলিটার থেকে মিটার কিউবে নিয়ে যেতে চাও, তাহলে এখানে কি কি করতে হবে বলো তো? বলো। তোমাকে মিলিলিটার থেকে মিটার কিউবে নিয়ে যেতে হলে তোমাকে প্রথমে এটাকে লিটারে নিয়ে যেতে হবে। তো 1000 দ্বারা ভাগ করলে আসবে লিটার। আবার তোমার লিটার থেকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য আবার কি করতে হবে বলো? আবার 1000 দ্বারা ভাগ, কারণ 1 মিটার কিউব সমান ছিল 1000 লিটার। এখন তুমি যদি লিটার থেকে মিটার কিউবে নিয়ে যেতে চাও, 1000 দ্বারা ভাগ। তো অলরেডি 1000 দ্বারা ভাগ করা আছে। তো এখন তুমি যদি আবার এটাকে মিটার কিউবে নিয়ে যাও, তাহলে আবার 1000, তাহলে মোট হবে কত? 10⁻⁶ মিটার কিউব, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন দেখো, এখন এখানে 9.5 ATM কে আমি যদি প্যাসকেল নিয়ে যাই 101/325 দ্বারা গুণ, আচ্ছা, আগে তো এটাকে লিখি, এটা হবে কত? 410 10⁻⁶ মিটার কিউব। এইখানে হবে 9.5, 101/325 প্যাসকেল ইন্টু ভি টু। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, এই যে 101/325, এইখান থেকে 101/325 কিন্তু বাদ। তাহলে তোমার এখান থেকে ভি টু এর মান আসতো কত? সেম ভাবে 43.16, কিন্তু তার সাথে একটা 10⁻⁶ থাকতো, যেটা এখানে গুণ করছি। এখন অ্যান্সারটা আসতো কিসে? অ্যান্সারটা আসতো মিটার কিউবে, যেহেতু তুমি সবগুলাকেই ওই এককে নিয়ে গেছো। এখন দেখো, তোমার অ্যান্সারটা চাইছে কিন্তু মিলিলিটারে। এখন তোমার যেহেতু মিলিলিটার থেকে মিটার কিউবে নিয়ে আসার জন্য 1000 দ্বারা, সরি, 10⁻⁶ দ্বারা গুণ করছো, তাহলে এখন কি হবে? 10⁻⁶ দ্বারা ভাগ হবে, ভাগ হয়ে এটা আহ, এই কি হয়ে যাবে আলটিমেটলি? মিলি। এত মিলিলিটার। এখন দেখো, এখন এখানে এককের যেগুলা এই কনভার্সন আছে, এগুলা না করলেও কেন হয়? হয় কারণ এরা সমান চিহ্নের উভয় দিকে গুণ অবস্থায় আছে। তুমি পি কে ধরো যে যে মিলিমিটার মার্কারে অথবা সেন্টিমিটার মার্কারে অথবা এটিএম থেকে তুমি যত দ্বারা গুণ করে প্যাসকেলে নিয়ে আসতেছো, তুমি সেটা দুই দিকেই গুণ করতেছো। পি ওয়ান এবং পি টু এর সাথে তুমি দুই দিকেই গুণ করে তুমি এককের
এই ট্রান্সফার গুলা করবা, তো দুই দিকেই যেহেতু তোমাকে সেম জিনিসই গুণ করতে হবে, তো আলটিমেটলি দুই দিক থেকেই সেম জিনিসগুলো বাদ যাবে। ভি এর ক্ষেত্রেও সেম কথাটাই এখানে প্রযোজ্য। তুমি মিলিলিটার অথবা লিটার অথবা সেন্টিমিটার কিউব অথবা ডেসিমিটার কিউব যাই থাকুক না কেন, তুমি মিটার কিউবে নিয়ে আসার জন্য তুমি যত দ্বারা গুণ করবা এটা কিন্তু উভয় দিক থেকেই বাদ যায়। তো আলটিমেটলি কিন্তু ক্যালকুলেশন সেমই থাকে। এটা কি বুঝছো? যে এখানে আমাদের মানে তোমার যে এককই হুম। দেয়া থাকুক, তোমার সেই এককেই করলে কিন্তু ক্যালকুলেশন গুলো মিলবে। ওকে। এখন এটা সলভ করে দেখো। এটা আমাদের তো প্রশ্নই বলে দিচ্ছি স্থির তাপমাত্রা, তার মানে এটা বয়লের সূত্র, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখন দেখো P1 কত, 1 ATM চাপে 1, V1 হচ্ছে 3.15 লিটার, বৃদ্ধি করে 2.50 ATM এ নিয়ে যাওয়া হলো, V2 হবে কত? তো এগুলো অনেক সহজ ম্যাথ, এগুলো আসবে এমসিকিউ তে, অথবা ভাগ্য খুব বেশি ভালো থাকলে দেখবা যে এগুলো গ নম্বরেও চলে আসছে। এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিটার এককে। এগুলো তো বুঝতে সমস্যা নাই, এগুলো 1980 এগুলো ম্যাথ ছিল। আচ্ছা, একটি ফ্লাক্সে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। এখন দেখো তুমি যখন ম্যাথটা পড়বা দেখবা যে এখানে লেখা প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির আছে, তার মানে বয়লের সূত্র। এবং সৃজনশীল প্রশ্নে আসলে এটা অবশ্যই লিখতে হবে যে বয়লের সূত্র অনুসারে পাই, বা আমরা জানি বয়লের সূত্র, এগুলো অবশ্যই লিখতে হবে। ওকে। এরপরে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ হবে 2 ATM? আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে আয়তন 2 ATM, তাহলে V2 হবে কত, 500। এটা কত হয়? 250 লিটার। এখন দেখো তোমার এই যে তোমার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 250 লিটার আয়তন, যখন চাপের পরিমাণ 2 ATM। এখন এই 250 লিটার যে গ্যাসের আয়তন, এই 250 লিটার গ্যাসের আয়তন দিয়ে তোমাকে বলছে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে তোমার ভর্তি করা যাবে। এখন মনে করি যে এনটি বেলুন ভর্তি করা যাবে, তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমার এন সংখ্যক বেলুনের প্রতিটার আয়তন হচ্ছে 2 লিটার করে, তাহলে কি হবে? 2 × n। এটা আমরা এই যে এন সংখ্যক যে 2 লিটার করে যে বেলুন আছে, এটা আমরা এই ভর্তি করব এই যে 250 মিলিলিটার গ্যাস দ্বারা, তাহলে এটা হবে 250 লিটার। এটা বুঝছো যে 2n সমান 250 জি। হবে? হুম। তাহলে n সমান কত, 125 টি। সহজ ম্যাথ। নির্দিষ্ট তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রা বললেই এটা বয়লের সূত্র। এখন দেখো, এখন বলছে 1 ATM চাপে কয়েকটি মার্বেল সহ। এখন তোমার যে বয়লের সূত্র পড়লাম, বয়লের সূত্রের পরে আমরা আরো কিছু
এই গ্যাসীয় বিভিন্ন সূত্র পড়বো, এরপরে চার্লসের সূত্র আছে, লুসাকের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে, গ্রাহামের ব্যাপন সূত্র আছে, বা আমরা এই চ্যাপ্টারে যত কিছু এই গ্যাসের যেগুলো সূত্র শিখবো এগুলো শুধুমাত্র কিন্তু গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। আর মার্বেল তো একটা এখানে এই কঠিন পদার্থ। তো এইসব সূত্রগুলা শুধুমাত্র কিন্তু গ্যাসীয় পদার্থের জন্যই প্রযোজ্য। মার্বেল সহ অন্যান্য যেসব এই কঠিন বস্তু যদি একটা প্রশ্নে উল্লেখ করা থাকে, ওইসব বস্তুর জন্য কিন্তু এই যে এইসব গ্যাসের সূত্রগুলো প্রযোজ্য হবে না। তো এখন দেখো, এখন এইখানে বলছে যে মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার। এখন এই 200 মিলিলিটার এই পুরো আয়তনের জন্য কিন্তু গ্যাসের সূত্রগুলো প্রযোজ্য হবে না। এখন ধরো যে মার্বেলের আয়তন আহ এখন ধরলাম যে এখন যেহেতু সবগুলো মিলিলিটারে দেওয়া আছে, মার্বেলের আয়তন এত মিলিলিটার। ওকে, তাহলে এখন যেহেতু বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, সেহেতু এটা কি হবে? বয়লের সূত্রের ম্যাথ, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখন তোমার 1 ATM চাপে 1 ATM, এখন তুমি V1 এ এখানে এই কি লিখবে বলো তো? V1 এ কি 200 লেখা যাবে? ভি ওয়ান এ ভি ওয়ান এ 200 লেখা যাবে না। এখানে ভি ওয়ান হবে কত? শুধুমাত্র গ্যাসের আয়তন। তো মার্বেল সহ যদি গ্যাসের আয়তন 200 হয়, মার্বেলের আয়তন আমরা যদি পি ধরে নেই, তাহলে এই শুধুমাত্র গ্যাসের আয়তন কি হবে? 200 - পি। এটা 200 বুঝছো? মাইনাস ওকে, এখন দেখো, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলো। তার মানে P2 = কি? 2 × P1। আচ্ছা, এখন আহ যেহেতু চাপের একক পি আছে না, তো এখানে আয়তন পি ধরার এখানে দরকার নাই এখানে। ধরো যে এটা এস, তাহলে এটা হবে এস। তাহলে দেখো, এখন বলছে চাপকে দ্বিগুণ করা হলো, তাহলে P2 কি হবে? 2 × P1। দেখো, ওই যে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 মিলিলিটার হলো। এখন দেখো ভি টু এর মধ্যেও কিন্তু মার্বেল আছে। দেখো প্রশ্নে বলছে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে, তাহলে এই ভি টু এর ক্ষেত্রে কি হবে? 105 - S মিলিলিটার। এটা ক্লিয়ার? হুম তাহলে এটা 200 - S। P2 হচ্ছে 2 × P1, তাহলে তুমি এখানে P1 রেখে দাও, আমরা যাতে P1 বাদ দিতে পারি। আর ভি টু কত? ভি টু হচ্ছে 105 - S। তাহলে এটা হবে কত? 210 - 2S। 2S কে যদি বাম দিকে নিয়ে আসো, +S হবে, আর এটা হবে 10 মিলিলিটার। পেমেন্টটা ক্লিয়ার? এখন এইখানে মার্বেল থাক, অথবা অন্য হুম অন্য যে কোনো এই কঠিন বস্তুর কথা যদি বলে, তাহলে অবশ্যই ওই কঠিন বস্তুর আয়তনটা বাদ দিয়ে হিসাব করতে হবে। আচ্ছা, এখন এই যে রসায়নের মধ্যে একটা সুবিধা আছে, এখানে আমাদের বইয়ের ম্যাথ গুলো করলেই হয়ে যায়, বাইরের কোনো ম্যাথ লাগে না এখানে। আচ্ছা, এখন দেখো, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা অঞ্চলে এত এটিএম চাপে একটি বেলুনে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাস আছে। গ্যাসের এই আয়তন মানে 2 মিটার কিউব আয়তন, এটা হচ্ছে গ্যাসের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে বেলুনের মধ্যে 2 মিটার কিউব গ্যাস এই ভর্তি করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং প্রশ্নে বলছে এই যে 2 মিটার কিউব যে আয়তনটা, এটা হচ্ছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। এখন তুমি লিখবা যে মনে করি
বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ভি মিটার কিউব, যেহেতু এইখানে মিটার কিউবে দেওয়া, তাহলে এখন এইখানে এই যে প্রশ্ন মতে এই কি হবে বলতো? প্রশ্ন মতে যে এই যে 2 মিটার কিউব হচ্ছে, তাহলে ভি এর 9/10 অংশ। এটা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভি হবে কত? ভি হবে 20/9। আচ্ছা, এখন এইখানে বলছে যে বেলুনটি কত উপরে উঠে গেলে ফেটে যাবে। এখন বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে ভি। এখন বেলুনটা ভি যদি অল্প একটু পার করে যায়, তখনই তো বেলুনটা ফেটে যাবে। এখন আমরা তো ভি পার করে এই কতটুকু গেলে বেলুনটা ফেটে যাবে আমরা তো এটা তো জানি না। আমরা ধরে নেব ভি পর্যন্তই, যে ভি পর্যন্ত গেলে এই বেলুনটা ফেটে যাবে। ওকে, এখন দেখো, এখন যেহেতু স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা মানে বয়লের সূত্র, পি 1 কত? এখানে 1.8 atm। ভি 1 কত? 2। পি 2 বের করতে হবে। ভি 2 হচ্ছে 20/9। এটা আসে কত? 1.62 atm। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে প্রশ্নে আর একটা জিনিস বলে দিছে যে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ এত মিলিমিটার মার্কারি হ্রাস পায়। ওকে, তাহলে একটা জিনিস, আমরা আগে এখানে চাপের হ্রাস বা ডেল পি বের করি। ডেল পি হবে এখানে কত? আগে ছিল 1.8। এখন আমাদের যে উচ্চতায় ফেটে যাবে ওই উচ্চতায় চাপ হচ্ছে 1.62। তাহলে এটা হবে কত? এত এটিএম। এত এটিএম পরিমাণ চাপ হ্রাস পাইছে। এখন দেখো, এখন তোমাকে তোমার 1 মিটার উচ্চতার জন্য হ্রাস পায় 0.044 মিলিমিটার মার্কারি। তাহলে এতটুকু চাপ কত উচ্চতার জন্য হ্রাস পাবে তুমি এটা বের করবে। এখন দেখো, তোমার এখানে মিলিমিটার মার্কারিতে যেহেতু দেওয়া, সেহেতু তোমাকে এইটাকেও এটিএম থেকে মিলিমিটার মার্কারিতে নিয়ে যাইতে হবে। তো এটিএম থেকে মিলিমিটার মার্কারিতে নিয়ে যাওয়ার জন্য 760 দ্বারা গুণ করা লাগে। আর সেন্টিমিটার হলে 76। তাহলে এটা হবে কত? এখন দেখো, আমি এই এককে নিয়ে গেলাম কেন? কারণ প্রশ্নে উল্লেখ করে দিছে যে এত মিলিমিটার মার্কারি চাপ হ্রাস পায় 1 মিটার উচ্চতায়, না? এখন এই তোমাকে যদি মোট যে উচ্চতা যদি এটা বের করতে হয়, তাহলে এখানে তোমাকে চাপটা মিলিমিটার মার্কারিতেই নিয়ে যেতে হবে। তাহলে এক হ্রাস পায় কততে? এটা এক এক হ্রাস পাবে 1/0.044। আর 136 এই হ্রাস পায়। এটা হবে না? এটা হবে 3109.09 মিটার। এই ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ, এখন তুমি এই যে নিজে করো 1.2,
ওয়ানে গিয়ে দেখবা এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। এই যে সমস্যা 1.1 থেকে 1.12 পর্যন্ত, এগুলো সবগুলো নিজে করবে, অ্যান্সার তো সাইডে দেয়া আছে। এবং এখানে হাজারি স্যারের বইয়ে দুই একটা অ্যান্সার হয়তো ভুল থাকতে পারে, তোমার অ্যান্সার না মিললে ওইটা আবার চেক করিও। আচ্ছা, এরপরে এখন আমরা তো বয়লের সূত্র শিখলাম। বয়লের সূত্র ছিল কি? বয়লের সূত্র ছিল তাপমাত্রা স্থির থাকলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক। এখন একটা বয়লের সূত্র থেকেই আরেকটা জিনিসে যাওয়া যায়, এইটা হচ্ছে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। আমরা তো এটা জানি, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি। এখন দেখো, এই যে তোমার এই আহ, এই ঘনত্বের উপর চাপের প্রভাব, হ্যাঁ, এটা আমরা যদি সূত্রটা আমরা তো এখনো জানি না। তো এটা সূত্র না জেনেও এটা তো এমনিতে একটু গেস করা যায়। যেমন ধরো যে এইটা একটা বেলুন, বা এর মধ্যে এই এই ভিতরে কিছু গ্যাস অণু আছে, হ্যাঁ। এখন তুমি যদি এর উপরে চাপ প্রয়োগ করো, তুমি যদি এর উপরে বাইরে থেকে চাপ প্রয়োগ করো, এ তো অবশ্যই ছোট হয়ে যাবে। এখন ছোট হলে এই গ্যাস অণুগুলা অনেক বেশি তাদের মধ্যে চাপাচাপি করে থাকবে কিন্তু। তো এখন একটা জিনিস তুমি এই যে বলো তো, যে কোন ক্ষেত্রে এই গ্যাস অণুগুলার এই ঘনত্ব বেশি হবে? রো 2। হ্যাঁ, এটা হবে রো 2 বড়। তার মানে এটা কিন্তু এমনিতেই নর্মাল সেন্স থেকে বোঝা যায় যে চাপ প্রয়োগ করলে গ্যাস অণুগুলা নিজেদের তো অনেক বেশি এই যে কাছাকাছি চলে আসবে, এবং তাদের তাদের ঘনত্ব কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ কি, চাপ বাড়ালে এই ঘনত্ব বাড়ে। এর মানে কি? এর মানে হচ্ছে ঘনত্ব চাপের সমানুপাতিক। তো এটা যে আসে, এটা আমরা এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি একটু দেখি। ওকে, আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই পি। তো এইখানে আমাদের এই যে রসায়নে এই রো কে ডি দ্বারা লেখা হয়, কারণ এই যে ঘনত্বের ইংলিশ হচ্ছে ডেনসিটি। তো এখানে ডেনসিটি থেকে একে ডি দ্বারা লেখা হয়। তো বললাম যে D1 সমান একটা, এর ভর W1 আর আয়তন হচ্ছে V1। আর D2, এটা হচ্ছে W2 V2। ওকে, এখন যদি যদি এই যে গ্যাস পাত্রটা যদি সেম হয়, হ্যাঁ, মানে যদি একটা নির্দিষ্ট যদি গ্যাস হয়, তাহলে সেটা স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, এখন দেখো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের এই গ্যাসের ক্ষেত্রে এটা কি হবে? মানে যদি নির্দিষ্ট ভর হয়, তার মানে আমরা বলতে পারি যে W1 ইজ ইকুয়াল টু W2। ওকে, এখন আমরা তো এই সূত্রটা তো আমরা জানি যে P1 ইজ ইকুয়াল টু P2 ইজ ইকুয়াল টু কে। আমরা এটা জানি। এখন দেখো, এখন এই যে V1 সমান আহ এখন 1 নম্বর সমীকরণ থেকে V1 এর মানগুলো এখানে কি হয়? V1 কি হবে? W ডিভাইড বাই ডি হবে না? হ্যাঁ।
ডাব্লিউ ডিভাইড বাই ডি ওয়ান, এটা হচ্ছে পি ওয়ান। আর এইখানে ডাব্লিউ টু সমান কি হবে? সরি, ভি টু সমান হবে পি টু ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই ডি টু। এইটা হচ্ছে একটা ধ্রুবক। ওকে। এখন এখন দেখো, পি ওয়ান বাই ডি ওয়ান, পি টু বাই ডি। এখন আমি যদি ডাব্লুটাকে এইদিকে নিয়ে এসে ভাগ করে দিই, কে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, আর ডাব্লু একটা হচ্ছে নির্দিষ্ট ভর। ভর মানে এটাও একটা সংখ্যা। তো একটা সংখ্যাকে আমি যদি আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করে দিই, সেটা আলটিমেটলি তো একটা অন্য কোনো একটা ধ্রুবকই হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? পি ওয়ান বাই ডি ওয়ান, পি টু বাই ডি টু, এটাকে আমি আর একটা ধ্রুবক দ্বারা লিখলাম, এটা হচ্ছে এ ড্যাশ। এটার এখন আমি যদি একটা সম্পর্ক লিখি এখান থেকে, যে পি এবং ডি এর ভাগফল একটা কনস্ট্যান্ট হচ্ছে। এটা কি বুঝছো? এই যে পি ওয়ান ডি ওয়ান, পি টু ডি টু, এরপরে যদি আমরা পি থ্রি বাই ডি থ্রি লিখতাম, সবারই ভাগফল কিন্তু একটা কনস্ট্যান্ট হইতো না? মানে পি এবং ডি এর ভাগফল একটা কনস্ট্যান্ট হচ্ছে। এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? পি, সরি, পি হবে না। আচ্ছা দেখো, এটা আমি যদি অন্যভাবে লিখি যে, আচ্ছা আমি যদি ডি বাই পি লিখি, এটা কি হবে? ওয়ান ডিভাইড বাই কনস্ট্যান্ট। ওয়ান ডিভাইড বাই কনস্ট্যান্ট মানে কি? ওয়ান ডিভাইড বাই কনস্ট্যান্ট মানে আসলে কনস্ট্যান্টই থাকে। যে এককে একটা তুমি যদি একটু ধ্রুব সংখ্যা দ্বারা ভাগ দাও, তাহলে ওইটাও কিন্তু ধ্রুবক সংখ্যাই থাকে বা কনস্ট্যান্টই থাকে। এটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট ইনটু পি। এখন এটা দ্বারা কি বোঝায়? যে ডি সমানুপাতিক পি। আমরা যদি সমান চিহ্ন এবং একটা ধ্রুবক সংখ্যা উঠে দেই, তাহলে ডি সমানুপাতিক পি আসে। এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা কি? এটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের গ্যাসের এই যে ঘনত্ব, ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের। আচ্ছা, তুমি এই সমানুপাতিক সম্পর্ক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে সূত্র লেখা কিন্তু আমি অনেকগুলা চ্যাপ্টারে শিখাইছিলাম। এগুলো কি মনে আছে? যে সমানুপাতিক সম্পর্ক থেকে সূত্র লেখে কেমনে? অলরেডি তো আমরা হ্যাঁ, সূত্রটা এখানে এই লিখেই ফেলছি যদিও। এই যে সূত্র হচ্ছে এইটাই, বাট তারপরে এগুলো অবশ্যই জানা থাকা লাগবে। এই যে আবার এগুলা বলতেছি, তাহলে এটা কি হবে? ডি বাই পি এর ভাগফল যদি একটা ধ্রুবক সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারি ডি ওয়ান বাই পি ওয়ান ইজ ইকুয়াল টু ডি টু বাই পি টু। অথবা তুমি যদি এটাকে উল্টায় লেখো, পি ওয়ান বাই ডি ওয়ান, তাহলে এটা উল্টে যাবে পি টু বাই ডি টু। তো এটা হচ্ছে সূত্র। এবং সূত্রগুলো তোমার সবসময় মনে নাও থাকতে পারে। তোমার সম্পর্কটা আহ, মনে থাকার চান্স সবচেয়ে বেশি, কারণ এতগুলো সূত্র তোমার মনে থাকবে না। এবং তুমি আমি তো জিজ্ঞেস করলাম যে সূত্র পড়ানোর আগে যে চাপ এবং এই আর আমাদের ডেনসিটির মধ্যে সম্পর্ক কি হইতে পারে? সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক সম্পর্ক তোমার যদি এটা মাথায় আসে, তো
ওই সম্পর্ক থেকে তোমাকে সূত্র লেখা অবশ্যই জানতে হবে। তো সমানুপাতিক হোক অথবা ব্যস্তানুপাতিক হোক, সূত্র লেখা অবশ্যই এগুলা জানা থাকতে হবে। এগুলা সবচেয়ে বেশি শিখাইছি এই যে চ্যাপ্টারে, চ্যাপ্টার 8-এ, ফিজিক্স ফার্স্ট পেপারে। আচ্ছা, এখন এইখানে এই যে এই এই সূত্র নিয়ে দুইটা ম্যাথ আছে। দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে একটি গ্যাসের এই ঘনত্ব হচ্ছে এত। আচ্ছা, এখন এইখানে এটা মেবি শিখাইছিলাম। আচ্ছা, না শিখালেও সমস্যা নাই, এখন আবার শিখাই। দেখো, এখানে তোমার ডেনসিটির একক দেওয়া গ্রাম পার লিটার, হ্যাঁ। এখন এই এই ডেনসিটির ইয়া কি, এসআই একক কি বলো? এটা হ্যাঁ, মনে নাই? কেজি এটা পার মিটার কিউব। হ্যাঁ, এটা আছে কেজি পার মিটার কিউব। এখন আমি গ্রাম পার লিটার থেকে এই কেজি পার মিটার কিউবে কিভাবে নিয়ে যাব? দেখো, 2.5 এইখানে থাক, উপরে গ্রাম, আর পার লিটার মানে কি? পার লিটার মানে নিচে হচ্ছে আসবে লিটার, না? নিচে ধরো আমি এই শুধুমাত্র লিটার না লিখে 1 লিটার লিখলাম, কারণ এক দ্বারা ভাগ করলে তো কিছু চেঞ্জ হবে না। এখন তোমার কাজ হচ্ছে কেজি পার মিটার কিউবে নিয়ে যাওয়া। তাহলে তোমাকে উপরে গুণ করতে হবে 10⁻³ দ্বারা, মানে 1000 দ্বারা ভাগ। আর লিটার থেকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? আবার সেম কাজই করতে হবে, 1000 দ্বারা ভাগ। এইটা না? এটা বুঝছো? বুঝছি। তাহলে এই যে দেখো, 10⁻³ 10⁻³ বাদ, তাহলে এটা কেজি পার মিটার কিউবই থাকে। তার মানে গ্রাম পার লিটার এককে যা আসবে, কেজি পার মিটার কিউবেও তা আসবে। বাট তোমার এটা জানা থাকা লাগবে অবশ্যই। এখন দেখো, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে P1 D1 ইজ ইকুয়াল টু P2 D2। P1 কত? 1.10 ATM। D1 হচ্ছে 2.5 গ্রাম পার লিটার। এখন দেখো, তুমি একটা একক লিখছো এটিএম এ, অবশ্যই আর একটা এককও এটিএম এ লিখতে হবে, অথবা দুইটাই মিলিমিটার মার্কারিতে লিখতে পারবা। তো এখন দেখো, মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে? 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি। তো এখন তুমি মিলিমিটার মার্কারি থেকে যদি এটিএম এ যাও, তাহলে কি হবে? 760 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এটা কি হবে? এত এটিএম। তাহলে 780/760, 1.0263 এত এটিএম। আচ্ছা, এখন তোমার D2 এর মানটা বের করতে হবে। D2 এর মান বের করার জন্য 1.01, এটা আসে কত? 2.54। যেহেতু D1 ছিল গ্রাম পার লিটারে, এটাও আসবে গ্রাম পার লিটারে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম ছাড়া হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব, চাপ যদি 3 গুণ করা হয়, গ্যাসটির ঘনত্ব কত হবে? এটা নিজে করবা। আর এটা তো এই যে 1.13 1.14, এর আগে 1.1 থেকে 1.12 পর্যন্ত হাজারি স্যারের বইয়ে যেগুলো আছে এগুলা সলভ করবা সবগুলা। আচ্ছা, আমি এখানে এই আচ্ছা। দিয়ে রাখছি। এখন যেহেতু তোমার কাছে বই আছে, তো এখন থেকে আর এগুলা দিব না, তুমি এগুলা বই থেকে সলভ করিও। তো আজকে এই পর্যন্ত থাক, এগুলো অবশ্যই সলভ করবো। আচ্ছা। ঠিক আছে।